গার্ডিয়ানরা আমার ক্লাস দেখেন, খুবই ভালো লাগে এই বিষয়টা। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ব্যতিক্রম ক্লাস ধরতে পারেন। এই ক্লাসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজেশন, এই আমাদের যে ভর্তি পরীক্ষা হয়ে গেল সেই প্রশ্নপত্রের সলভ ক্লাস। পাশাপাশি আপনাদের এমন একটা মেসেজ দিতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর আমাদের হিসাব বিজ্ঞান অংশে যে প্রশ্নগুলো রিপিট করে, মানে যে প্রশ্নগুলো করেছে এক কথায়, সেই প্রশ্নগুলো আবার হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিপিট হতে পারে সেটা চট্টগ্রামে, হতে পারে সেটা গুচ্ছ অথবা 7 কলেজে রিপিট হবে। এবং আমি এটাও বলে দিতে চাচ্ছি যে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানের যে প্রশ্নগুলো পড়েছে, আপনারা কনফার্ম থাকেন এবছর হোক বা তারপরের বছর হোক বা তারপরের বছর হোক প্রশ্নটা রিপিট হবে। সুতরাং 2021 সালের যারা পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো এবং 2022 যারা রয়েছে, 2023 যারা রয়েছে, তাদেরকে আমি বলবো যে তোমরা 2021 সালে এই যে প্রশ্নপত্রটা হলো না, ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম নিল না, তোমরা এই এক্সামটা গুরুত্ব সহকারে দেখবা। তার কথা হলো কোন প্রশ্ন কয়টা তোমরা গুরুত্ব সহকারে দেখবা এবং কিভাবে মডিফাই হতে পারে। তোমাদের আমি বারবার চিল্লাই বলছি ব্যাংক সমন্বয় বিভিন্ন থেকে প্রশ্ন করবেই। শুধু ঢাকা না, রাজশাহী বিশ্ববিদ্যালয় করবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করবে, গুচ্ছ বিশ্ববিদ্যালয় প্রশ্ন করার চান্স সবচেয়ে বেশি আছে এবছর ব্যাংক সমন্বয় বিভিন্ন থেকে। এবং তার প্রুফ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন করেছে। ওকে, এবং আমি বলেও দিলাম যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হবে এবং স্পেসিফিক ভাবে আমি বলে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 4টা প্রশ্ন আছে, ম্যাথের 4টা প্রশ্ন আছে, ওই 4টা থেকে যে কোনো একটা প্রশ্ন মডিফাই করে দেবে। এবং আরো মজার বিষয়, টিউটোরিয়াল সিরিজে আমি ওই প্রশ্নটার ব্যাখ্যা তো দিয়েছি, সঙ্গে কিভাবে মডিফাই করবে সেটাও দিয়েছি। এবং তোমরা যারা টিউটোরিয়াল সিরিজের বইটা নিয়েছো, পেজে দেখো, ফটো সেশনে দেখো, আমি বানাই বলতেছি না, ওই প্রশ্নটা আমি লিখেও দিয়েছি। তোমাদের সেট নাম্বার এ প্রশ্ন নাম্বার হচ্ছে 36, প্রাপ্য হিসেবের কাছ থেকে চেক প্রাপ্তি 3250 টাকা, যা ভুলে নগদান বইতে 3520 টাকা লেখা হয়েছে। এই প্রশ্নটাই আমি কি করে দিয়েছিলাম, মডিফাই করে দিয়েছিলাম। যে প্রশ্নটা অন্যভাবে ছিল, পাওনাদার কথাটা ছিল। তোমরা এই জিনিসটা অনেকে ভুল করে আসছো। তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধু বান্ধব জানাবা। তো আজকে আমি পুরা ম্যাথ ক্লাস, পুরা হিসাব বিজ্ঞানের কোশ্চেনের সলিউশন দিয়েছি ব্যাখ্যা সহকারে। তোমরা অবশ্যই এটা দেখবা। আমি ফুল কোশ্চেনের সলিউশন দেব না, আমি স্পেশালি ওই সমস্ত প্রশ্নগুলা তোমাদের বলে দিতে আসছি, যেহেতু হাতে গোনা কয়েকদিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কোন প্রশ্ন এই জায়গায় আছে যে প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বছরে আবার রিপিট করতে পারে। এবং উল্লেখ্য, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর যে ভর্তি পরীক্ষা হবে, গত বছরের প্রশ্নের তুলনায় এবছরের প্রশ্নের মান অনেক ভালো হবে বা স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন করার চান্সটা আমার দৃষ্টিকোণ থেকে অলমোস্ট 70% প্লাস। আর গত বছরের মতনই প্রশ্ন হতে পারে 30+। এখন কেন, এর ব্যাখ্যা আমার কাছে আছে, এই বিষয়গুলা ইন্টারনাল, আমি বলতে চাচ্ছি না। তাহলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর যে কোশ্চেন এক্সামটা নিয়েছে, তোমরা অনেকেই জানো কোশ্চেনটা খুবই সহজ। ওই রকম প্রশ্ন হওয়ার চান্স রয়েছে 30%। কেন, তার অ্যান্সার আমার কাছে আছে। আর প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং সেইটা 70%, এবং আমার যতটুকু ধারণা এটাই হবে। এখন কথা হলো, এই যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনগুলো প্রশ্ন আবার পুনরায় রিপিট হতে পারে, অথবা এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্নগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো রিপিট করবে, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছরের প্রশ্ন, এই 12টা প্রশ্নের মধ্যে থেকে কোন প্রশ্নটা মডিফাই অথবা রিপিট হতে পারে, অথবা পরের বছর 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো কোনগুলো আবার রিপিট হতে পারে। কয়েকটা প্রশ্ন আছে যেগুলো রিপিট হতে পারে, সেই জিনিসগুলো আমি তোমাদের এই ক্লাসটাতে উল্লেখ করব। এবং এখানে একটা কথা বলি, তোমাদের এখন থেকে প্রত্যেক দিন ক্লাস টাইম 7:30 অথবা 7:20। আমি 7:20 মধ্যে রেডি হওয়ার চেষ্টা করব এবং 7:30 মধ্যেই তোমাদের ক্লাস শুরু হবে। এটা এখন ফিক্স রুটিন, এই অনুসারে এখন থেকে ক্লাস হবে। তোমরা নির্দিষ্ট সময় থাকলেও যারা ক্লাস করবা রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত। ওকে, প্রথমে যে কোশ্চেনটাতে আসবো, সে কোশ্চেনটা হচ্ছে 27 নম্বর প্রশ্ন, সেট এর 27 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় 4 থেকে 5 বার রিপিট হওয়া প্রশ্ন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা রিপিট হয়েছে। প্রশ্নটা হচ্ছে, অনুপার্জিত আয় সমন্বয় কি নির্দেশ করে?
সমন্বয় দাখিলা থেকে আসছে, এটা শর্ট সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন করেছে কি শর্ট সিলেবাসে কি বলে শর্ট সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাস মধ্যে বলার পরেও তারা কি করছে বাইরে থেকে প্রশ্ন করছে। সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয় বলতেছে যে তারা শর্ট সিলেবাসকে ফলো করে প্রশ্ন করে। বিশ্বাস করো প্রশ্ন করতে গেলে অটোমেটিক্যালি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসে যায় হিসাব বিজ্ঞানে। সুতরাং আমি বলবো তোমরা লং সিলেবাসের উপর প্রস্তুতি নাও, স্পেশালি আমার টিউটোরিয়াল সিরিজের ইন্ডেক্সটা অনুসারে প্রিপারেশন নাও, তোমরা ঠকবা না। ওকে, এই যে 27 নম্বর প্রশ্নটা অনুপার্জিত আয়, এই প্রশ্নটা রিপিট হবে আবার। অলরেডি 3 থেকে 4 বার রিপিট হয়েছে, তার প্রমাণ কিন্তু আমি দিয়েছি, কেউ দেয়নি, আমি দিয়েছি। অনুপার্জিত আয় এর সমন্বয়, এর ফলে কি হয়? এই প্রশ্নটা রিপিট হবে, হয় রাজশাহী, হয় গুচ্ছ, হয় 7 কলেজ, না হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবছর না হোক পরের বছর, তারপরের বছর হবে। কিভাবে হবে? যেভাবে হবে সেগুলাও কয়েকবার আসছিল, কিন্তু আমি এই জায়গায় ওই জিনিসগুলো রিপিট করে দিতেছি এবং ছেলে মেয়েদের বলতেছি এই জায়গাটা ইম্পর্টেন্ট, তোমরা এই জায়গাটায় ফোকাস করো। তো প্রথম অবস্থায় বলি যে অনুপার্জিত আয় এইটা সমন্বয় করলে কি হয় এইটা আগে দেখি। দেখো আমরা অনুপার্জিত আয় মানে কি, আমরা মানুষকে সেবা না দিয়ে অগ্রিম টাকা নিয়েছি। যেমন আমরা সাপোজ ধরো একটা বিজ্ঞাপন কোম্পানি, অথবা সাপোজ ধরো আমরা হচ্ছে কি একটা বিউটি পার্লারের কি দোকানদার, তোমরা এবং আমি সবাই মিলে একটা কি বিউটি পার্লারের দোকানদার। আমরা আমাদের একটা বিউটি পার্লার আছে। তো মানুষ এসে আমাদের কাছে ঘষা মাজা করে যায়, আমরা কি করি ঘষা মাজা করে দেই এবং টাকা নেই। তো কেউ একজন ও বিয়ে করবে, ওর ওয়াইফকে কি করবে সাজুগুজু করাবে, তাহলে ওর কাছ থেকে আমরা অগ্রিম টাকা নিয়েছি। যখন আমরা অগ্রিম টাকা নেই সেবা পাবো, তখন আমরা যাবে কি দেই নগদান হিসাব ডেবিট, আর ওই অগ্রিম সেবায় অথবা অনুপার্জিত সেবায়, এই অনুপার্জিত সেবায় আমরা কি করে দিই ক্রেডিট করে থাকি। সাপোজ ধরো 5,000 টাকা। এখন এখানে খেয়াল করো কেউ আমাদের কাছ থেকে সেবা নিবে, এজন্য আমরা তার কাছ থেকে অগ্রিম 5,000 টাকা নিয়েছি। এটাকে আমরা বলি কি অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয়। সেবা না দিয়েও কি করে থাকি আমরা টাকা নিয়ে থাকি। এটাকে কিন্তু এক প্রকার ব্যবসায়িক ঋণও বলা হয় অথবা স্বল্পমেয়াদী অর্থায়নও বলা হয়। ওকে, এখন খেয়াল করো তো এই যে 5,000 টাকা, এই 5,000 টাকা ক্রেডিট মানে কি আমাদের দাবি। কেন দাবি? কারণ কি ও আমাদের কাছ থেকে সেবা পায়, ওকে আমরা এই 5,000 টাকা সেবা দিতে বাধ্য। এই যে বাধ্য, এই কারণে এটা দায়। বোঝা গেল? ওকে, এখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর তাকে আমরা সেবাটা দিয়েছি। সাপোজ ধরো 31শে ডিসেম্বর 2012 আমরা 1 জানুয়ারি টাকাটা নিয়েছিলাম যে তোরা আমরা সেবা দেবো, ঘষা মাজা করে দেবো নি, এবং আমরা সাপোজ ধরো 8 মাসের সময় আমরা তাকে ঘষা মাজা করে দিয়েছি। সুতরাং তাকে আমরা সেবা দিয়েছি, সে কি আর টাকা পাবে? পাবে না। সুতরাং 31শে ডিসেম্বর তারিখে এসে আমরা বুঝি ওহো অমুকের কাছ থেকে তো আমরা 5,000 টাকা অগ্রিম নিয়েছিলাম, ওকে তো সেবা দিয়েছি, কিন্তু ওর হিসাবে এখনো ক্রেডিট আছে, ওরে তো ডেবিট করতে হবে কারণ ও তো টাকা পায় না। ওটাকেই বলা হয় সমন্বয়। তাহলে 31শে ডিসেম্বর তারিখে অনুপার্জিত আয় যেটা আমরা অর্জন করে ফেলছি, মানে সেবা দিয়ে ফেলছি, তার মানে কি হয়ে যাচ্ছে আমাদের দায়টা কমে যাচ্ছে। এজন্য প্রথম দফায় এসে আমি কি করব এই দায়টাকে কমায় দেব। অর্থাৎ অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, সমন্বয়ের ক্ষেত্রে কি করে থাকি অনুপার্জিত আয় যেটা ওটাকে আমরা ডেবিট করে থাকি, কারণ ওটাকে কমাতে হবে, কারণ তাকে আমরা সেবা দিয়েছি। আর অপরদিকে কি এই যে সেবা দিয়েছি নতুন করে আয় হয়েছে, এই জন্য আমাদের কি আয় হিসাব বা সেবা আয় হিসাব ক্রেডিট। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই প্রশ্নটাই আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কি অনুপার্জিত আয় সমন্বয় করলে কি হয়, সমন্বয় করলে কি হয় এল হ্রাস পায়, আর অপরদিকে কি হয় আর বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পাওয়া মানে কি আয় বৃদ্ধি। সেম এই ধরনের কথা দিয়ে প্রশ্নটা সাজানো আছে। ঠিক এই প্রশ্নটা এই জায়গায় ওইটা না বলে আর বৃদ্ধি মানে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। সুতরাং হুবহুব সেম প্রশ্ন রাখবে, জাস্ট আয় বৃদ্ধির জায়গায় লিখবে কি এল হ্রাস মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আমি আবার বলতেছি ঠিক এই প্রশ্নটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এই প্রশ্নটা রিপিট হবে। আয় সমন্বয় করলে কি হয় দায় বৃদ্ধি, আর অপরদিকে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। যে প্রশ্নটা ছিল যে দায় বৃদ্ধি আর অপরদিকে কি আয় বৃদ্ধি, তাহলে এই প্রশ্নটায় একই প্যাটার্নে প্রশ্নটা রিপিট হতে পারে। 1 2 নম্বর কথা হচ্ছে অনুপার্জিত আয় সমন্বয় না করলে কি হয়।
অনপার্জিত আয় সমন্বয় যদি না করি আমাদের কি হয়, এই প্রশ্নটা রিপিট হতে পারে। বিগত কয়েক বছরে রিপিট হয়েছে, এবছর আবার নতুন করে রিপিট হতে পারে। তাহলে এই অনপার্জিত যে আয়টা আছে এটাকে যদি আমরা সমন্বয় না করি তাহলে আমাদের হিসাব সমীকরণে কি হয় দেখো, আমরা যদি সমন্বয় করি তাহলে আমাদের দায় কমে, আর যদি না করি তাহলে কি দায় বেশি দেখানো হয়। আমরা যখন সমন্বয় করি আয় বেশি দেখানো হয়, যদি আমরা সমন্বয় না করি তার মানে কি হচ্ছে, আয় কম দেখানো হচ্ছে, মানে আর কম দেখানো হচ্ছে। ঠিক এই প্রশ্নটাই জাস্ট বলবো অনপার্জিত আয় সমন্বয় না করলে কি নির্দেশ হয়, একই প্রশ্ন। তখন কি হবে, আমাদের দায় বেশি দেখানো হবে আর অপরদিকে কি আয় কম দেখানো হবে, অথবা এই জায়গায় মালিকানা সত্ত্ব আমাদের কম দেখানো হবে। আল্লাহ জানে পুরোটা দেখা যাচ্ছে কিনা। আমি জানি না তোমরা আমার ক্লাসটাতে কতটা গুরুত্ব সহকারে নাও বা আমার ক্লাসে কতটা আনন্দ পাও, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যে ডিরেকশন গুলো দিতেছি এই ডিরেকশন গুলো ফলো করো, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা উপকৃত হবা, বিশ্বাস করো। আর অন্যরা উল্টাপাল্টা কথা বলবে, মজা পাবা, সেই মজা মাস্তি দিয়ে তোমার লাইফ চলবে না। তো তোমাকে শিখতে হবে, জানতে হবে সেই জিনিসটা, এবং এই প্রশ্নগুলো এভাবেই আসে। এবং আমি বলেই দিতেছি প্রশ্ন এভাবে আসবে, এবছর হোক, তারপরে বছর হোক, তারপরে বছর হোক, আসলেই হলো এই প্রশ্নটা রিপিট হইলেই হলো। মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা কথা বললাম, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট 15 থেকে 16 বার এই প্রশ্নটা এভাবেই রিপিট হয়েছে। সুতরাং এই কারণেই বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যে প্রশ্নটা করেছে এইটা আল্লাহ করুক রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি যেভাবে বলতেছি সেভাবে রিপিট হবে, আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে যেটা বললাম, সমন্বয় করলে আমাদের দায় হ্রাস পায় আর অপরদিকে আয় বৃদ্ধি পায়। এই জায়গায় বাদ দিয়ে কি রাখবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার যদি অনপার্জিত আয় সমন্বয় করা না হয় তার মানে কি হচ্ছে, আমরা দায় কমালাম না, তার মানে দায় বেশি দেখানো হলো। আর অপরদিকে আমাদের আয় হয়েছিল যে আয়টাকে আমরা দেখাইনি, যার কারণে আমরা আয় কম দেখাবো, এর কারণে আমাদের কি হবে, মালিকানা সত্ত্ব কম দেখানো হবে। আশা করি বুঝতে পারছো। যারা বুঝতে পারবো ভালো, যারা বুঝতে পারবো না করার কিছু নেই। আমার যারা বেসিক বেসে আছো, ক্লাস 8 বেসে আছো, এগুলাই তোমাদের সলভ ক্লাস, এগুলোই তোমাদের সমাধান ক্লাস, এছাড়া এক্সট্রা তোমাদের আরো ক্লাস হবে। ওকে, এটা চলে গেল। ম্যাথ সলভ করে দেই। এই ধরনের ম্যাথ গুলো আসে, যেমন 28 নম্বর ম্যাথটা আছে, সেই ম্যাথটা হচ্ছে আমাদের অবচয় থেকে। এবং এখানে একটা কথা বলি, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17 সেশনের প্রশ্ন। যে প্রশ্নটাতে বলা ছিল যে 4 বছর আগে একটা সম্পদ আমরা 5 লক্ষ টাকায় কিনেছি, যেটার আনুমানিক আয়ুষ্কাল হচ্ছিল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, এবং ওই সম্পদটা 4 বছর পর বিক্রি করা হয় সম্ভবত 2,50,000 টাকা, এবং ওইটা লাভ ক্ষতিগত 70,000 টাকা ক্ষতি। সেই প্রশ্নটা ঠিক সেই প্রশ্নই, শুধু 4 বছরের জায়গায় লিখছে কয়েক বছর, প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করছে, 5 লক্ষ টাকা, আয়ুষ্কালের জায়গায় দিয়েছে 10%, কারণ 100/10, তার মানে কত আছে 10%, অর্থাৎ ওইখানে হার দিয়ে দিয়েছে সরলীকরণ পদ্ধতি কত 10%। ওকে, ভগ্নাবশেষ মূল্য ওই 50,000 এবং বলছে আমাদের পুঞ্জীভূত অবস্থার পরিমাণ, এতদিন যে ব্যবহার করছি পুঞ্জীভূত অবস্থার পরিমাণ 2,25,000 টাকা। তাহলে আমরা এই সম্পদ বিক্রি করে লাভ বা ক্ষতি কত করলাম। তো আমরা যখন কোন সম্পত্তির লাভ বা ক্ষতি জানতে চাবো তখন আমাদের এই যে লাভ ভার্সেস হলো ক্ষতি, স্পেশালি আমরা যখন ক্ষতি বের করতে যাব তখন যেটা দেখা যাবে আমাদের সম্পত্তিটার বহিমূল্য, মানে সম্পত্তির ক্রয় মূল্য যেটা, ওইটা থেকে পুঞ্জীভূত অবস্থায় বাদ দিলে বহিমূল্য পাওয়া যায়, সেইটা থেকে আমরা বাদ দেবো কি আমাদের বিক্রয় মূল্য, তাহলে আমরা কি পাবো, ক্ষতি পাবো। তো আমাদের লাভ বা ক্ষতি হবে কিনা সেটা বুঝতে পারবো কিভাবে, আমাদের জিনিসটা ছিল কত টাকা, 5 লক্ষ টাকার জিনিস, সেই 5 লক্ষ টাকার জিনিস ওইটা আমরা ব্যবহার করার শেষে 50,000 টাকা পাবো, এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। তো এটা তো আমরা শেষে পাবো, কিন্তু শেষ হওয়ার আগে আমরা বিক্রি করতেছি, তার মানে কি এই 50,000 টাকা এর মধ্যে থাকতেছে। এই জন্যই যখন আমরা কোন সম্পত্তি বিক্রি করি তখন আমরা কি করি না, তখন আমরা এই ভগ্নাবশেষ মূল্যটাকে কনসিডার করি না। তাহলে তখন যদি ভগ্নাবশেষ মূল্যকে কনসিডার না করি তাহলে আমাদের যে সম্পত্তির ক্রয় মূল্য আছে এই সম্পত্তির ক্রয় মূল্য থেকে আমরা কি বাদ দিই, পুঞ্জীভূত অবস্থায় বাদ দিই। তাহলে আমাদের প্রশ্নে বলাই আছে পুঞ্জীভূত অবস্থার পরিমাণ 2,25,000 টাকা। তাহলে এই 2,25,000 টাকা বাদ দিলে আমাদের বহিমূল্য কত দাঁড়াচ্ছে, এর মানে হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা জিনিস, সেই 5 লক্ষ টাকা জিনিসের মধ্যে আমরা 2,25,000 টাকা খরচ করে ফেলছি, তার মানে আমাদের থেকে যাচ্ছে 2,75,000 টাকা।
তাহলে এই 2,75,000 টাকার জিনিস আমরা বিক্রি করছি কত টাকা? আমরা বিক্রি করছি 2,50,000 টাকা। এর মানে দাঁড়াচ্ছে 2,75,000 থেকে 2,50,000 বাদ দিলে কত দাঁড়াচ্ছে? 25,000 টাকা আমরা কি করেছি? ক্ষতি করেছি। এই প্রশ্নটায় ঠিক এই ধরনের প্রশ্নগুলো আবার কি হয়? রিপিট হয়। সুতরাং তোমরা এইগুলোতে একটু গুরুত্ব দিও। এই প্রশ্নটাও কি হতে পারে? রিপিট হতে পারে। ওকে, এবার আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। তিরিশ নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে বেটা কার ওয়াশিং কোম্পানি। এই প্রশ্নটাতে নতুন একটা ফ্রেশ প্রশ্ন, যে প্রশ্নটা আসলে এভাবে আসেনি, বেসিক ধারণার উপর ভিত্তি করে আসছে। তাহলে এই জায়গায় সোজা হিসাব এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ আসবে না যদিও, তারপরে সলভ করে দেই যে আমরা 100টা গাড়ি ওয়াশিং করি 60 টাকায়, সুতরাং আমাদের সেবা আয় বাবদ প্রত্যেক মাসে কত? 700 টাকা। এর মধ্যে আমাদের মজুরি ব্যয় কত? মজুরি ব্যয় হচ্ছে আমাদের 300 টাকা। তারপর হচ্ছে উপযোগ ব্যয় কত? আমাদের এখানে উপযোগ বই দেওয়া আছে হচ্ছে 83 টাকা, এবং এরপর আমাদের কি দেওয়া আছে? সাবান বাবদ ব্যয় দেওয়া আছে কত? 31 টাকা। সুতরাং এই ব্যয়গুলো যদি আমরা বাদ দেই, বাদ দিলে আমাদের কত হয়? 286 টাকা হচ্ছে কি আমাদের নিট ক্ষতি। বোঝা গেল? এই হচ্ছে কি আমাদের হচ্ছে এই 30 নম্বর প্রশ্নটা, যেটা অনেকেই পারছো, অনেকে আবার পারো নাই। ওকে, এই ধরনের প্রশ্ন রিপিট হবে না, জাস্ট আমি ম্যাথ গুলো সলিউশন করে দিতেছি। এই 31 নম্বর প্রশ্নটা, যেটা আমাদের ম্যাথ ছিল, এই ম্যাথে বলছিল প্রাণবিক মজুদ পণ্য 7,50,000 টাকা, 7,500 টাকা, ক্রয় মূল্য 52,500 টাকা, বিক্রয় আছে 50,000 টাকা, এবং লাভের হার 20% হলে সমাপনী মজুদ পরিমাণ, সমাপনী মজুদের পরিমাণ কত? ঠিক এই প্রশ্নটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইবার রিপিট করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যে প্রশ্নটা রিপিট করছিল, তখন ওই প্রশ্নে ছিল বিক্রয় মূল্যের উপর লাভের হার 20%। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক ওই সেন্সেই প্রশ্নটা করেছে, কিন্তু প্রশ্নটাতে প্যাচ রেখেছে যে লাভের হার 20%। তো যখন কোন প্রশ্ন সমাধান করব আমরা, এবং লাভের হার কার উপর ধরা হয়েছে কোন কথাই বলা থাকবে না, তখন আমরা ধরবো কি? ওইটা বিক্রয় মূল্যের উপর ধরা হয়েছে। তাহলে কোন প্রশ্নে লাভের হার কার উপর ধরা হয়েছে এটা যদি উল্লেখ না থাকে, আমরা কি ধরবো? বিক্রয় মূল্যের উপর ধরা হয়েছে। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? বিক্রয় কিন্তু দেওয়াই আছে। তাহলে বিক্রয় যদি দেওয়া থাকে, বিক্রয় মূল্যের উপর আমরা যদি হচ্ছে 20% ধরে থাকি, তাহলে আমাদের লাভ কত বের হচ্ছে? 10,000 টাকা। এখানে উল্লেখ্য সমাপনী মজুদ পণ্য কোথায় থাকে? সমাপনী মজুদ পণ্য খেয়াল করো, আমাদের বিক্রয়যোগ্য পণ্য মাইনাস তো সমাপনী পণ্য, সমাপনী মজুদ পণ্য, এরপর তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই, তাই না? এর মানে দাঁড়াচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্য দরকার আর বিক্রিত পণ্যের ব্যয় দরকার, তাহলে তো আমরা সমাপনী মজুদ পণ্যের পরিমাণ পাবো। তাহলে এই জায়গায় আমাদের বিক্রয়যোগ্য পণ্য কিভাবে পাবো? প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা কি পাবো? আমাদের বিক্রয়যোগ্য পণ্য পাবো। তাহলে আমাদের এই প্রশ্নে বলা আছে যে প্রারম্ভিক মজুদ 7,500 টাকা, ক্রয় 52,500 টাকা, যোগ করলে কত হচ্ছে? 60,000। এছাড়া আর কোনো খরচ দেওয়া নাই। তার মানে আমাদের বিক্রয়যোগ্য খরচের পরিমাণ হচ্ছে কত? 60,000 টাকা। ওকে, মজুদ পণ্য কত আমরা জানি না, বিক্রিত পণ্যের ব্যয় কত ওইটাও আমরা জানি না। তাহলে আমরা এটা ভালোভাবে জানি যে বিক্রয় থেকে যদি মোট মুনাফা বাদ দেই, তাহলে আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয় পাই। তাহলে 50,000 থেকে 10,000 বাদ দিলে 40,000। তাহলে আমাদের বিক্রয়যোগ্য পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় যদি 40,000 টাকা হয় এবং বিক্রয়যোগ্য পণ্য যদি 60,000 হয়, তাহলে এই জায়গায় কত টাকা মাইনাস করে 40,000 টাকা হয়েছে? তাহলে অবশ্যই 60,000 থেকে 20,000 টাকা বাদ দিয়ে 40,000 হয়। সুতরাং আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পরিমাণ কত? আমাদের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত? 20,000 টাকা। এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা। ঠিক এই ধাঁচের প্রশ্ন কি হতে পারে? এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা এরপরে গুচ্ছ আছে, 7 কলেজ আছে, চট্টগ্রাম আছে, সেগুলোতে রিপিট হতে পারে। ওকে, আর কয়েকটা প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমাদের আবার পুনরায় রিপিট হতে পারে। 33 নম্বর একটা প্রশ্ন আছে, তোমরা কোনো কমেন্ট করলে সেটা আমি অ্যান্সার দেবো না, তোমরা কমেন্ট করে নাও। 33 নম্বর একটা প্রশ্ন আছে যে প্রশ্নটার অ্যান্সার অনেক পাবলিকেশন ভুল কেটেছে, এবং ওই প্রশ্ন করা হয়েছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটাকে মডিফাই করে 18-19 না 16-17 হবে, 16-17 সেশনের একটা প্রশ্ন আছে, সেটাকে মডিফাই করে এই প্রশ্নটা করা হয়েছে।
তো এই প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত। এর মানে দাঁড়াচ্ছে বছরের প্রথমে একটা সম্পদ আছে কত 10 লক্ষ, দায়ের পরিমাণ কত দেওয়া আছে 5 লক্ষ, তাহলে এখানে আমাদের মালিকানা সত্ত্ব কত 5 লক্ষ। এখন বলছে বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত। যখন আমাদের বছর শেষে সম্পদের পরিমাণ বলে তখন আমরা সচরাচর বুঝে থাকি কি বছরের শেষে আমাদের সম্পদ কত। তো আমাদের বলেই দেওয়া আছে সম্পদ বাড়ছে কত, সম্পদ বেড়েছে 2 লক্ষ। তার মানে কি আমাদের সমাপনী দিনে বা বছরের শেষে আমাদের সম্পদের পরিমাণ কত 12 লক্ষ। এটাই তো অ্যান্সার, তাই না? তো আমাদের অপশনে কিন্তু ওই অ্যান্সার নেই। তার মানে কি এখানে নিট সম্পদ বলতে এইটা বোঝানো হয়েছে যে আমাদের মোট সম্পদ থেকে আমাদের মোট এই দায় যেটা একুরেট দায় যেটাকে আমরা শুধুমাত্র এল বলে থাকি, তাহলে এখানে নিট সম্পদ বলতে মালিকানা সত্ত্বের পরিমাণ কত, অর্থাৎ বছর শেষে আমাদের সম্পদের উপর মালিকের দাবি কত সেটাকে আমরা বলে থাকি নিট সম্পদ। এবং এই কারণেই আমরা এই জায়গায় এলটা কি করব বাদ দেব। তাহলে আমাদের প্রশ্নে খেয়াল করো, আমাদের প্রশ্নতে বলা আছে যে সম্পদ বৃদ্ধি পেয়েছে 2 লক্ষ টাকা কিন্তু দায় হ্রাস পেয়েছে কত 1.5 লক্ষ টাকা। এর মানে কি দায় হ্রাস পেলে এখানে তাহলে কত টাকা, এখানে তাহলে আমাদের টাকা হচ্ছে 2,50,000 টাকা, তাই না? সরি 3,50,000 টাকা। তাহলে আমাদের দায়ের পরিমাণ কত সমাপনী দিবে 3,50,000 টাকা। তাহলে এই জায়গায় এটা কত, তাহলে আমরা কিন্তু অটোমেটিক্যালি 12 লক্ষ থেকে যদি 3,50,000 বাদ দেই তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসে 8,50,000 টাকা। এর মানে দাঁড়াচ্ছে এই জায়গায় আমাদের দায় বৃদ্ধি পাইছে কত 3 লক্ষ, সরি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে কত 3,50,000 টাকা। তো আমরা যদি অপশন খেয়াল করি, অপশনে 8,50,000 টাকা দেওয়া আছে। তো কিছু পাবলিকেশন কি করেছে 13,50,000 টাকা অ্যান্সার কেটেছে। তারা কোন দৃষ্টিকোণ থেকে 50,000 টাকা কেটেছে সেটা বলে দিতেছে। এবং এইখানে যে উক্ত বছরে আয় দেওয়া আছে 20 লক্ষ এবং আমাদের ব্যয় দেওয়া আছে 12 লক্ষ, উত্তোলন দেওয়া আছে 3 লক্ষ, এগুলার কাজ কি চলে আসো। এই যে আমাদের হচ্ছে মালিকানা সত্ত্ব 3,50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, কেন বৃদ্ধি পেয়েছে? ওর মধ্যে অতিরিক্ত মূলধন ছিল, ওর মধ্যে আয় ছিল, ওইখান থেকে আমরা ব্যয় বাদ দিয়েছি, তারপর তো এটা বেড়েছে, তাই না? তো আমাদের প্রশ্নে বলা আছে যে আমাদের আয় 20 লক্ষ, ব্যয় 12 লক্ষ, বাদ দিলে নিট আয় কত 8 লক্ষ। অর্থাৎ আমাদের এই অঙ্কের নিট লাভ হচ্ছে কত 8 লক্ষ। ওর সঙ্গে অতিরিক্ত মূলধন থাকলে আমরা যোগ করতাম, কিন্তু নেই। ওই জায়গা থেকে আমরা কি বাদ দেই, উত্তোলনটা বাদ দেই। তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে। উত্তোলন দেওয়া আছে কত 3 লক্ষ টাকা। তো এই 3 লক্ষ টাকা যদি আমরা বাদ দেই, এখানে আমাদের উক্ত বছরের প্রশ্ন অনুসারে অর্থাৎ পরবর্তী অংশ অনুসারে আমাদের মালিকানা সত্ত্ব বেড়েছে কত 5 লক্ষ টাকা। কিন্তু বাস্তবিকতে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুসারে আমাদের মালিকানা সত্ত্ব বাড়ছে কত 3,50,000 টাকা। এইটা একুরেট আর এইটা ভুল। অর্থাৎ এখানে হয় কোন ইনফরমেশন মিস্টেক আছে, না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিচার এই প্রশ্নটা করেছে ছেলে মেয়েদের যাতে মাথা নষ্ট হয় এই কারণে ওই তথ্যটা দিয়েছে। এখন কথা হলো যারা 13,50,000 টাকার অ্যান্সার করে আসছো বা 13,50,000 টাকা অ্যান্সার কারেকশন দিয়েছেন তারা কোন দৃষ্টিকোণ থেকে দিয়েছেন আমার জানা নেই। কেননা এই যে আমাদের মালিকানা সত্ত্ব বেড়েছে এর মধ্যে নিট লাভ আছে, এর মধ্যে উত্তোলন আছে এবং আমাদের প্রশ্নে যে 5 লক্ষ টাকা বৃদ্ধি পেল মালিকানা সত্ত্ব, তাহলে এই 5 লক্ষ টাকা যদি আমরা যোগ করি আমাদের কিন্তু বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত বের হচ্ছে 10 লক্ষ টাকা, যেটা আমাদের নিট সম্পদ, কিন্তু আমাদের অপশনে আছে নেই। এর মানে দাঁড়াচ্ছে এইটার মধ্যে একটা জিনিস মিস্টেক আছে, সেটা হচ্ছে লভ্যাংশ। এই জায়গা থেকে লভ্যাংশ কথাটা মিস্টেক আছে, ওই লভ্যাংশটা মাইনাস হয়ে 3,50,000 টাকা হয়েছে। অর্থাৎ যারা এই 3,50,000 টাকা যোগ করে 8,50,000 টাকার সঙ্গে আবার 5 লক্ষ যোগ করে 13,50,000 টাকা অ্যান্সার কাটছেন তারা ভুল করেছেন এই কারণেই। কারণ কি এই টাকাটাই এই টাকা, অর্থাৎ এই 3,50,000 টাকার ভিতরে এই 5 লক্ষ টাকা সেখান থেকে লভ্যাংশ বাদ দিয়ে 3,50,000 হয়েছে। অর্থাৎ আমরা যখনই দুইটা জিনিস একসঙ্গে যোগ করে দিব সেটাকে বলা হবে ডাবল কাউন্টিং ইরো এবং এই জন্য 13,50,000 অ্যান্সার হবে না। আমাদের সঠিক অ্যান্সার হবে কত 8,50,000 টাকা। এই আশা করি বুঝতে পারছো। আমি জানি না তোমাদের কতটুকু বোঝা যাচ্ছে এই অল্প জায়গার মধ্যে, আর আমার হাতের লেখাও তো যথেষ্ট পরিমাণে খারাপ। ওকে, নিচের কোনটি
হিসাব বছর শেষে বন্ধ করা হয়। ঠিক এই প্রশ্নটা সমাপনী দাখিলা থেকে আছে, যেটা একদম আউট অফ সিলেবাস। সুতরাং তোমরা যারা শর্ট সিলেবাস বলে চিল্লাচ্ছ, তোমরা একটু সতর্ক হও, শর্ট সিলেবাসের বাইরে হিসাব বিজ্ঞানের প্রশ্ন করা হবে। ওকে, এবার আসি যে প্রশ্নটার জন্য এত দূর আসলাম, 35 এবং 36 নম্বর প্রশ্ন লিফো ফিফো থেকে প্রশ্ন একটা করা হয়েছে। এই প্রশ্নটা শুধুমাত্র আমি যতটুকু জানি এ ধরনের প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয় করেনি। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাপনী মজুদ পণ্য লিপি ফিফো থেকে টাচ করে একটা প্রশ্ন বা ম্যাপ তৈরি করে দিয়েছে, এবং সেটাও আবার পেজ লাগানো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশ্নটা অলমোস্ট প্রায় 95% প্লাস ছেলে মেয়ে ভুল করছো বা দাগাওনি। মাত্র 100 জন হবে কিনা আমার ডাউট যে এই প্রশ্নটা তোমরা কারেক্ট করে আসছো, কারণ এই প্রশ্নটাতে অনেক ঝামেলা আছে। পাশাপাশি এই প্রশ্নটাতে বা এই প্রশ্নটা আবার পুনরায় রিপিট হতে পারে। কিভাবে? মূল জায়গাতে চলে আসে। কারণ আমার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা তোমরা কেন দাগাতে পারোনি? এইটা থেকে ম্যাথ আসে না, কোন কোচিং প্রতিষ্ঠানে এই ধরনের ম্যাথ নেই। এক, কোন কোচিং প্রতিষ্ঠানের টিচার ভালোভাবেই জানে যে এই জায়গাগুলো থেকে ম্যাথ আসে না। কিন্তু আমি যে কোন সেন্সে 3 নম্বর মডেল টেস্টে দিয়েছিলাম আমি নিজেও জানি না। আমার 3 নম্বর মডেল টেস্টে এই সেন্সের একটা প্রশ্ন দেওয়া আছে, যেটা সম্পূর্ণটাই বেসিক। সুতরাং যাদের বেসিক ছিল একাডেমিতে তারাই শুধু এই প্রশ্নটা সলভ করতে পারছে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই হচ্ছে আমাদের মাল খতিয়ানে। অর্থাৎ আমরা মজুদ পণ্য হিসাব সংরক্ষণ পদ্ধতিতে আমরা মাল খতিয়ান করে থাকি। আর মাল খতিয়ানের আমাদের ঘরটাই হচ্ছে এরকম। তোমরা অবশ্যই জানো তারিখ, এই বিবরণ, ক্রয়, বিক্রয়, আমাদের কি জেড, এবং এগুলোর আবার 2টা করে ঘর আছে, দর, পরিমাণ, টাকা, দর, পরিমাণ, টাকা, দর, পরিমাণ, টাকা, এভাবে না? সুতরাং ওই সেন্সটা একটু মনে রাখো, এছাড়া আর বের করার কোনো ওয়ে নাই। তো আমি যেহেতু ছোট জায়গায় লিখতে পারবো না, সুতরাং আমি ঘর বাদেই তোমাদের অ্যান্সারটা করে দিতেছি। ওকে, প্রথমে আসি। আমরা প্রথমে কি করি? এই ফিফো পদ্ধতি মানে একটু জানি। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন কিভাবে একটু বলে দিই। সচরাচর যখন আমরা মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করে থাকি তখন আমরা এটা মনে করে থাকি যে আমি একজন স্টোর কিপার, আমার গুদাম ঘরে বা আমার রুমে কত টাকার মজুদ পণ্য ঢুকলো এবং কত টাকার মজুদ পণ্য বের হলো, জাস্ট এইটাই হিসাব করতে হয় এবং আমার হাতে কত আছে। তো এটার অনেকগুলো পদ্ধতি আছে হিসাব সংরক্ষণের। একটা হলো লিফো, একটা ফিফো, আর একটা ওয়েট এভারেজ কস্ট আছে। এছাড়া আরো অনেক পদ্ধতি আছে। তো সচরাচর বেশি ব্যবহার হয় লিফো, ফিফো, ওয়েট এভারেজ কস্ট। আমাদের প্রশ্নটা এসেছে হচ্ছে লিফো থেকে, মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো আমরা মাল খতিয়ান যখন করি তখন আমরা এটা দেখি যে ব্যালেন্স বিডি আমাদের হাতে কত আছে। তাহলে এই জায়গায় হলো ক্রয়, এই জায়গায় হলো বিক্রয়, আর এই জায়গায় হচ্ছে জেড। তাহলে আমাদের হাতে কত আছে? প্রশ্নে বলেই দেওয়া আছে 10 টাকা করে আমাদের 10,000 পণ্য আছে, মানে কি আমাদের 1 লক্ষ টাকার পণ্য গুদাম ঘরে আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাবে, সমস্যা নেই। আমি যদি আর একটু এইদিকে করে দেই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ব্যালেন্স বিডি, এই জায়গায় হলো ক্রয়, এই জায়গায় হলো বিক্রয়, এই জায়গায় হচ্ছে আমাদের জেড। তাহলে আমাদের জেড কত আছে? 10 টাকা করে 10,000, তার মানে কি 1 লক্ষ টাকা আমাদের মজুদ পণ্য আছে। এরপর কি হয়েছে? এরপর আমরা কিন্তু জেড টেনে দেই, মানে 1 তারিখের হিসাব শেষ। আমরা কিন্তু এইভাবে হিসাব করি। এরপর কি হয়? এরপর হয় যে আমরা ক্রয় যদি করি, যেমন 16 তারিখে ক্রয় করছে, এই যে ক্রয়, আমরা এই জায়গায় বিবরণ থেকে বিবরণ যাই কি লিখি? ক্রয় লিখি। ক্রয় কত? ক্রয় করেছি আমরা 11 টাকা দরে 5,000 একক। এর মানে হলো কি আমাদের গুদাম ঘরে আগে থেকে আছে 10,000 একক, 1 লক্ষ টাকার মজুদ। নতুন করে আবার কিনে নিয়েছি কত? 11 টাকা করে 5,000। তার মানে দাঁড়াচ্ছে আমার কাছে নতুন করে আসলো কত? 55,000 টাকার মাল। তার মানে দাঁড়াচ্ছে 16 তারিখ পর আমার গুদামে কত টাকার মাল আছে? 1,55,000 টাকা, 10 টাকা ধরে এবং 11 টাকা ধরে। ওকে, এভাবেই 26 তারিখে আবার ক্রয় কি হয়েছে? আমরা 12 টাকা দরে 3,000 একক পণ্য ক্রয় করছি। তাহলে আগে থেকে আমাদের আছে কত? 10,000 একক, 1 লক্ষ টাকা, 11,000 একক, 11 টাকা ধরে 5,000 একক, 55,000 টাকা। আর অপরদিকে নতুন করে ক্রয় করলাম কত? 12,000 একক,
3000 একক 12 টাকা মানে হচ্ছে 36,000 টাকা। তার মানে কি আমাদের গুদাম ঘরে এখন মাল আসলো 3 ধরনের, এখানে হচ্ছে 36,000 টাকা। ওকে, তাহলে আমাদের গুদাম ঘরে 26 তারিখ পর্যন্ত আমাদের 3 ধরনের মাল কিন্তু মজুদ থাকলো। এরপর হুট করে বলেছে যে 29 তারিখে, আমি এটা একটু মুছাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আছি আমাদের 26 তারিখ, তাহলে আমাদের 29 তারিখে এসে কি বলছে, এই হচ্ছে 29 তারিখে আমরা কি করেছি, বিক্রয় করেছি কত একক, 12,000 একক। তো তোমাদের যদি বেসিক ধারণাটার কথা মনে থাকে বা তোমাদের যদি বেসিক যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্টের কথা যদি তোমাদের মনে থাকে একাডেমি লাইফে, তো তখন তোমরা অবশ্যই খেয়াল করতে পারবা যে বিক্রয় করার সময় কোনো দরের কথা উল্লেখ থাকে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গায় ওই পেজটা দিয়েছে যে তারা প্রত্যেকটা পণ্য 12,000 পণ্য তারা বিক্রি করেছে কত টাকা দরে, 25 টাকা দরে। তাহলে এই যে 25 টাকা, এই দরটা আমাদের লিপো ফিপো পদ্ধতিতে অথবা ওয়েট এভারেজ কস্ট পদ্ধতিতে দেওয়া থাকে না। সচরাচর ইস্যু করার সময় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা পণ্য ইস্যু করার সময়, মজুদ পণ্য ইস্যু করার সময় আমরা ক্রয় মূল্যে ইস্যু করি, কিন্তু আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, বিক্রয় মূল্য, এবং এই কারণে আমরা এই 25,000 টাকা কি করব না, কনসিডার করব না। সুতরাং এই জায়গাটার কারণেই অনেকেই প্রশ্নটা সমাধান করে আসতে পারো না, অর্থাৎ বোঝো নাই যে পরবর্তীতে কি করতে হবে। তো যেহেতু এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যকে আমরা ইস্যু করি না, বিক্রয় মূল্যকে কনসিডার করি না, আমরা ক্রয় মূল্যে পণ্য ইস্যু করে থাকি। সুতরাং আমাদের 12,000 পণ্য ইস্যু করতে হবে ক্রয় মূল্যে। তো এই যে 12,000 পণ্য, এটা যে আমরা গুদাম থেকে বের করবো, আমাদের 3 ধরনের পণ্য আছে, তাহলে আমরা কোন পদ্ধতি ব্যবহার করতেছি, ফিপো। ফিপো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আমাদের গুদাম ঘরে কোন পণ্যটা আগে থেকে আছে, আমাদের গুদাম ঘরে কোন পণ্যটা আগে থেকে আছে সেটাকে আগে বের করব। আমরা লক্ষ্য করতেছি আমাদের গুদাম ঘরের আগে থেকে পণ্য কত, 10 টাকা দরে 10,000 একক, অর্থাৎ 1 লক্ষ টাকার পণ্য আমাদের গুদাম ঘরে আগে থেকে আছে, ওইটাকে আগে বের করব। তাহলে আগের পণ্য ছিল কত, 10,000 একক 10 টাকা দরে, অর্থাৎ 1 লক্ষ টাকার পণ্য ছিল। ওকে, আমাদের ইস্যু করার কথা কত, 12,000, কিন্তু আমরা ইস্যু করলাম কত, 10,000, তাহলে আরো কত থাকলো, 2,000। তাহলে এই যে 2,000 ইস্যু করব, কোনটা করব, এর পরেরটা, অর্থাৎ এর আগে কি আসছে, অর্থাৎ প্রথমে এসেছিল আমাদের আগে থেকে ছিল 1 লক্ষ টাকার পণ্য, পরবর্তীতে এসেছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে এসেছিল ওকে আগে বের করে দিতে হবে 55,000 টাকা। তাহলে এই 55,000 টাকার জিনিসের মধ্যে, অর্থাৎ 5,000 এককের মধ্যে আমার দরকার কত, 2,000 একক। তাহলে 2,000 একক কত টাকা দরে, 11 টাকা দরে। তাহলে 11 টাকা দরে যদি 2,000 একক বের করে দেয়, তাহলে কত টাকা বের হবে, 22,000 টাকার পণ্য কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তার মানে কি আমার এই দিকে কিন্তু কি হয়ে গেল, 12,000 পণ্য বের হয়ে গেল। তাহলে আমার সমাপনী যেটা কত থাকলো, আমার 11 টাকা দরে 3,000 পণ্য থাকলো, অর্থাৎ 3,11 33,000 টাকা। আর অপর দিকে 12 টাকা দরে 3,000 পণ্য থাকলো, 3-12 36, অর্থাৎ দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে, দুইটা যোগ করলে আমাদের হচ্ছে হলো 69,000 টাকা। এবং আমাদের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ হচ্ছে আমাদের 6,000 টাকা। ঠিক এই প্রশ্নটায় তোমাদের রিপিট হতে পারে, তোমাদের এই প্রশ্নটাই কি হতে পারে, আবার রিপিট হতে পারে রাজশাহীতে, যেহেতু অন্য বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের প্রশ্ন করেনি, স্টিল ঢাকাও করেনি, বছরে নতুন করেছে, আমি বিশ্বাস করি এই প্রশ্নটা আবার রিপিট হতে পারে। কি, কোন জিনিসটা রিপিট হবে, বলবে যে ঠিক এই প্রশ্নটা দিয়েই বলবে সমাপনী মজুদের পরিমাণ কত। আমাদের প্রশ্ন বলছে সমাপনী মজুদ পণ্যর মূল্য কত, কিন্তু এই প্রশ্নটা রিপিট হতে পারে কিভাবে, সমাপনী পণ্যর পরিমাণ কত। এই প্রশ্নটা এভাবে রিপিট হতে পারে। 1, 2 নম্বর কথা হচ্ছে লিপো পদ্ধতিতে রিপিট হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে লিপো পদ্ধতিতে রিপিট হতে পারে। ঠিক এই প্রশ্ন লিপো পদ্ধতিতে রিপিট হওয়ার সম্ভাবনা আছে, যদিও লিপো পদ্ধতি তোমাদের শর্ট সিলেবাসে নেই, কিন্তু স্যারেরা ভুলেই কি করবে, যে না ঢাকা বিশ্ববিদ্যালয় ফিপো দিয়েছে আমরা লিপো দিব, বাকি সবকিছু ঠিক রাখবো। তখন কি হবে, লিপো মানে হচ্ছে কি, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে লাস্টে যে পণ্যটা আছে ওটা আগে বের করবো। লাস্টে কি আছে, লাস্টে আমাদের 12 টাকা দরে 3,000 একক পণ্য আছে। সুতরাং আমরা 12,000 পণ্য ইস্যু করতেছি, 12,000 পণ্য
বা 12,000 একক পণ্য আমরা বিক্রি করতেছি এবং সেটা লিপো পদ্ধতিতে, লিপো মানে ফার্স্ট ইন ফার্স্ট কি বলে লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমাদের লাস্টে কোন পণ্যটা আছে 3,000 একক আছে, তাহলে আমরা 3,000 একক পণ্য আগে 12 টাকা দরে বের করে দেবো, তাহলে 3 কত হচ্ছে 36,000 টাকার পণ্য বের হলো। কিন্তু আমাদের বের করতে হবে কত, আমাদের বের করতে হবে 12,000, তার মানে 3,000 বের করেছে, আমাদের আর কত আছে, আরো আমাদের 9,000 আছে। তাহলে এই 9,000 পণ্য দেখবো যে এর মানে আসলে পরে কি আছে সেটার আগে বের করবো। লিফো লাস্ট ইন ফার্স্ট আউট মানে লাস্টে কি আসছে, তাহলে সবার শেষে আসছিল কে 12 টাকা দরে 3,000 একক, এরপর এর আগে একটু আসছিল কে, এর আগে একটু আগে ছিল কিন্তু 11 একক, তাহলে 11 টাকা দরে 5,000 একক, তাহলে আমাদের দরকার 9,000 একক, তাহলে আমরা এইখানে পাচ্ছি কত 5,000 একক, তাহলে এই 5,000 একক কি করব, ইস্যু করবো, ইস্যু করলে কত হচ্ছে 55,000 টাকা হচ্ছে। এবং আমাদের এখনো শর্ট কত 5 আর 3 কত হচ্ছে 5 আর 3 আমাদের হচ্ছে 8, তার মানে কি আমাদের আরো 4,000 একক বের করতে হবে। এবং সবার শেষে এবার এই দৃষ্টিকোণ থেকে কি সবার শেষে আর আছে, সবার শেষে তখন চলে আসে আমাদের ওই আগের পণ্য যেটা ফার্স্টে এসেছিল, এখন ও আবার এখন কি আর যেহেতু কেউ নেই তাহলে ওরে বের করবো, ওখানে আছে আমাদের 10,000 একক, কিন্তু বের হবে কত 4,000 একক, তাহলে 10 টাকা ধরে আমাদের কত বের হবে 4,000 একক বের হয়ে যাবে, তাহলে থেকে গেল কত 40,000। এখন আমাদের যে কথা হবে সমাপনী দিনে 29 তারিখের পর আমাদের 12 টাকা দরে একক ওটাও ইস্যু হয়েছে, 11 টাকা দরে ওটাও ইস্যু হয়েছে, 10 টাকা দরে ওইটার 4,000 ইস্যু হয়ে গেছে, তার মানে আছে আর কত 6,000, কত টাকা দরে 10 টাকা দরে, তাহলে যোগ করলে কত হচ্ছে মানে গুণ করলে কত হচ্ছে 60,000। অর্থাৎ ঠিক এই প্রশ্নটায় যদি লিপো পদ্ধতিতে দেয় ঠিক আমাদের 6,000 একক পণ্যই থেকে যাবে 10 টাকা দরে এবং আমাদের অ্যান্সার হবে কত 60,000। এই হচ্ছে লিপো পদ্ধতিতে আমাদের ওই প্রশ্নটার অ্যান্সার। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলা আবার পুনরায় রিপিট হওয়ার চান্স আছে। লাস্ট কোশ্চেন, তোমাদের এখানে আমি কোনো অ্যান্সার নিতেছি না, অ্যান্সার না নেওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ আমি তাড়াতাড়ি এই জিনিসগুলো সলভ করে দিয়ে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করবো। কিন্তু তার আগে আমি যেটা বলছিলাম যে কোশ্চেনগুলো আবার পুনরায় রিপিট হতে পারে রাজশাহী সব বাকিগুলোতে, সেগুলো আমার টার্গেট অনুসারে আমি তোমাদের বলে দিলাম, বাকিটা তোমাদের দায়িত্ব। তবে স্পেশালি আমার বেসিক ব্যাচে যারা রয়েছে, প্লাস মডেল টেস্ট ব্যাচে যারা রয়েছে এবং আমার কথা শোনো বা আমার কথা যারা মানো, তারা এই জিনিসগুলা ফলো আপ করবা। এবং এইটার ফুল সলিউশন আমি আবার পিডিএফ আকারে তোমাদের দিয়েছি অলরেডি পেজে, তোমরা ওগুলো দেখলে বুঝতে পারবা বা জানতে পারবা, আমার ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবা। ওকে, লাস্ট কোশ্চেন। যে কোশ্চেনটা এমন ছিল, আমি যদি আমার বই থেকেই দেখাই, এই প্রশ্নটা আমার বই থেকে একদম হুবহু রিপিট হয়েছে, যেটা আসলে দেখা দরকার, অলরেডি আমি দিয়েছি, দেখা দরকার। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যেটা 19-20 সালে আসছিল, 7 কলেজে 19-20 সালে আসছিল। প্রশ্নটা ছিল এমন যে পাওনাদারকে দেওয়া 35,200 টাকা চেক ভুলে নগদান বইয়ে 3250 টাকা লেখা হয়েছে এবং এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে? আমাদের উত্তর হবে নগদান বই থেকে বিয়োগ হবে 2,270 টাকা। কিন্তু কেন হবে সেটা পরে একটু বোঝাচ্ছি। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এই প্রশ্নটা একই প্রশ্ন, দেখো এই যে নিচে দেখো, এই যে এখানে দেখো, একই প্রশ্ন শুধুমাত্র পাওনাদারের জায়গায় থাকবে দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 35,200 টাকা, যা ভুল করে নগদান বইতে 32,50 টাকা লেখা হয়েছে। এখন বলো তো উত্তর কি হবে? আমি কিন্তু উত্তরটা বলিনি, কারণ কি ওই একই উত্তর হবে। ঠিক এই প্রশ্নটাতে কি আছে, শুধু পাওনাদারের জায়গায় কি লেখা আছে, পাওনাদারের জায়গায় লেখা আছে হচ্ছে প্রাপ্য হিসাব, জাস্ট এতটুকু ফারাক। তাহলে এই যে আমি তোমাদের বলছিলাম 4টা প্রশ্ন আছে, যে 4টা প্রশ্ন রিপিট হতে পারে আবার পুনরায়, এবং কিভাবে হতে পারে সেটাও বলে দিয়েছে, সেখান থেকে আসছে। তাহলে বুঝে নাও আমার কনসেপ্ট, আমার ক্যাপাসিটি কতদূর। এবং আমি যে এই জায়গায় বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আবার রিপিট হতে পারে, সুতরাং মাথায় রাখিও এবং রিপিট যখন হবে তারপর প্রমাণ নিও। তবে এটা কনফার্ম, যে কয়টা প্রশ্নের কথা বললাম আজ হোক কাল হোক এই সিলেবাস থাকলে রিপিট হবে, বাকিটা তোমাদের দায়িত্ব। কিন্তু তোমাদের সময় যদি আসে তুমি পারবা কিনা সেটা তুমি নিশ্চিত করে থাকিও, যদি আবার আসে বুঝে নিও কিন্তু। ওকে, তো আমাদের ওই লাস্টের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা আমরা সলভ করবো। প্রথমেই আসি ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে যেভাবে প্রশ্নটা করেছিল। প্রশ্নটা এমন ছিল যে কোন একজন পাওনাদার
কোন একজন পাওনাদার সে আমাদের কাছ থেকে টাকা পাইতো, তাকে আমরা 3500 একটু দেখতে হবে, ভুলে গেলাম, 3520 টাকা আমাদের কাছ থেকে পায় এবং আমরা ওই টাকাটা ব্যাংকের মাধ্যমে প্রদান করলাম, মানে ব্যাংকের মাধ্যমে 3520 টাকা পরিশোধ করছি। ব্যাংক 3520 টাকায় লিখেছে, কিন্তু আমরা 3250 টাকায় লিখেছি। কারণ আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কাছ থেকে পাওনাদার টাকা পায় 3520 টাকা, 3520 টাকা আমরা মাইনাস করবো, ব্যাংক যেহেতু মাইনাস করছে আমরা 3520 টাকা মাইনাস করবো, মানুষ তো পায়, কিন্তু আমরা কি করছি 3220 টাকা মাইনাস করছি। এর মানে কি দাঁড়াচ্ছে, আমরা 277 টাকা কম মাইনাস করেছি। 277 টাকা আমাদের কি আরো মাইনাস করা উচিত ছিল, কিন্তু আমরা কি মাইনাস করি নাই। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় আমরা কি করব, ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় আমরা এই 277 টাকা আবার মাইনাস করবো, কেননা ব্যাংক যে 3520 টাকা লেখছে সেটা তো সঠিক ছিল। তোমরা অনেকে বলতেছো ভাই 277 টাকা মাইনাস তো কম করছি, তো মাইনাস যেহেতু করিনি তার মানে কি এবার যোগ করবো, মাইনাস যেহেতু করিনি 277 টাকা তার মানে কি যোগ করবো। এই কনসেপ্ট নিয়ে অনেকেই আমাকে ইনবক্স করছে, কিন্তু ওই কনসেপ্টটা ভুল। আমার কাছ থেকে 3520 টাকা পায়, যে টাকাটা আমি পরিশোধ করছি ব্যাংক পরিশোধ করছে, ব্যাংক সঠিক লিখছে, ভুল কে করছে, আমি করছি। কি করছি, কম মাইনাস করছি, তার মানে কি আমাকে আরো মাইনাস করতে হবে। এটাই হচ্ছে কি, তাহলে কি যে মিলবে, সুতরাং এই 270 টাকা মাইনাস করতে হবে। ঠিক এই প্রশ্নটায় কিভাবে করলো ঢাকা বিশ্ববিদ্যালয় বলল যে কোন একজন পাওনাদার তার কাছ থেকে, একটু দাঁড়াও, তার কাছ থেকে প্রাপ্তি 3520 টাকা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা কি করছে, সরি আমি বলে লিখতে এই জায়গায় ভুল করেছিলাম, লিখতে না ঠিক লিখছি, আমার ক্ষেত্রে হয়তো অ্যান্সারটা একটু উল্টা হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা বলি আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এমন যে কোন একজন পাওনাদারের কাছ থেকে আমরা টাকা পেয়েছি কত, 3200 আমাদের হলো 50 টাকা, ওকে, এবং যা আমরা নগদান বইতে লিখেছি কত 3520 টাকা। এবার এই জায়গায় খেয়াল করো, আমরা পেয়েছি কত 3250 টাকা, কিন্তু লিখেছি কত 3520 টাকা। এর মানে কি আমরা বেশি লিখেছি না 277 টাকা, আমরা পেয়েছি হচ্ছে 3250 টাকা, কিন্তু লিখে রাখছি কত 3520 টাকা। কি করছে, আমরা করছি, কিন্তু ব্যাংক কি করছে, সঠিক করছে। সুতরাং ব্যাংক কখনো সংশোধনীয় করে না, যা করতে হবে আমাকেই করতে হবে। সুতরাং আমি বেশি লিখেছি, যেটা পাইনি তারপরে লিখেছি, তার মানে কি বেশি যখন লিখেছিলাম, সুতরাং এখন আমি ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় কি করবো, মাইনাস করবো। এই হচ্ছে কি 270 টাকা আমাদের মাইনাস করতে হবে। এই হচ্ছে লাস্ট যে প্রশ্নটা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বলে দেওয়া জায়গা থেকে প্রশ্নটা রিপিট করেছিল। এবং আজকের ক্লাস এতটুকুই। এখন গরম, এই কারণেই ক্লাস সঠিকভাবে নিতে পারলাম কিনা জানি না, তবে যে কয়েকটা প্রশ্ন টার্গেট করে বললাম এই কয়েকটা প্রশ্ন পুনরায় রিপিট হতে পারে, সুতরাং ছেলে মেয়েদের সতর্ক থাকার জন্য আমি বলতেছি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে প্ল্যান কি সেগুলো পরবর্তী ধাপে ধাপে তোমরা পাবা। ঠিক আগামীকাল তোমাদের ক্লাস হবে 7:20 অথবা 7:30 মধ্যে, এবং আমরা আগামীকাল থেকে শুরু করবো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রস্তুতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রস্তুতি আমরা কিভাবে নেব, এই সময়টা কিভাবে কাজে লাগাবো, তোমাদের একটা সুন্দর করে রুটিন তৈরি করে দেবো, সেই রুটিন মাফিকে পড়বা। আর যারা বেসিক ব্যাচ গুলোতে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের রেসপন্সিবিলিটি আমার হবে। সুতরাং প্রশ্ন কমন দেওয়া এবং তোমাদের শেষ সময়ে মাত্র 1 মাসে আমরা কিভাবে প্রস্তুতি কমপ্লিট করব, সব ধরনের গাইডলাইন, সব ধরনের স্ট্র্যাটেজি তোমাদের শেয়ার আপ করবো। আর যে বইগুলো থেকে প্রশ্ন 100% কমন পড়বে সেই বইগুলো আমি তোমাদের ফ্রিতেই দিব। সুতরাং এই ছিল হচ্ছে আমার কথা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।